আস্তাগফিরুল্লাহ, নাফরমানি, মুনাফিকি, ফাসিকি, বেঈমানি, এরও একটা সীমা থাকে। এরা বেঈমান, নিজের রক্তের সাথে এরা বেঈমানি করে। ভণ্ডামিরও একটা শেষ থাকে। জনগণ একসময় বুঝে যায় রে ভাই, আপনি মিথ্যা কথা কতকাল বলবেন, ভণ্ডামি কতকাল করবেন। আসিফ নজরুল বলেছে আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে আওয়ামী শাসনামলে, দিয়েছে, কিন্তু সবগুলো উঠাইছেন। আলেম ওলামাদের হাতে কড়ি লাগাইয়া উলঙ্গ কইরা পিটাইছেন। এইসব আলেমে ওলামার কথা বইলা সমবেদনা বা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেন না আসিফ নজরুল। আমি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আপনার দৃষ্টি আকর্ষণ করে বলে, আপনি এবং ডক্টর আসিফ নজরুল আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে হাতে কেন হাত করা পড়ানো হয় না? বরেণ্য কিছু নিরপরাধ আলেমদের হাতে হাত করা পড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে। এদের হাতে কেন হাত করা নাই? আমি চাই না আপনাদেরকে 14 গোষ্ঠী উদ্ধার করতে। আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর, আপনাদের 14 গোষ্ঠী আমি উদ্ধার করতে চাই না। এদেরকে কেন হাত করা পড়ানো হয় নাই? আমির খসরু, মির্জা ফখরুল, এরা কি কখনো তারা বুঝবে that hypocrisy, even hypocrisy has its limits? আমির খসরু তোরে কেন চিনে? এই হারামজাদা, তোর কাজ হইছে হাজতে যাবি, হাসিনার লগে ষড়যন্ত্র কইরা এবং হাজতে ঢুইকা সাদা বাইদ লইয়া গোলা চড়াই দিয়ে শুয়ে থাকবি। তোর কাজ এইটা। তুই আবার কিসের রিফর্ম করবি? হারামজাদা, তুই রিফর্ম নিয়ে কথা বলিস কেন? তোর রিফর্ম হইল ওইটা। কাগজে পত্রে তোর ছেলে থাকবে একজন ইসরাফিল খসরু, কিন্তু আমেরিকা আসলে তানিয়া খসরু নামে আরেক মাইয়া দাঁড়ায় যাবে। ওইটা হচ্ছে তোর সংস্কার। আমির খসরু মাহমুদ, তোমার সংস্কার হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে সাহায্য কইরা 17 বছর এবং আরো বেশি বাড়ানো। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের নামে একটা প্লট বানানিতে কিনা আর একটা প্লটে দখল করে ওই 21 তলা বিল্ডিং আইন ভাঙ্গা তৈরি করে ওখানে হোটেল তৈরি করা হয়েছে তোর সংস্কার। আমির খসরু মাহমুদ, তোর আবার সংস্কার কি? বুইড়া হাবদা বলদের মতো দাঁড়ায় থাকিস, শুয়োর। তুই আবার কিসের সংস্কার করবি? আমি সংস্কারের কিছু দেখি না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস মেশিন গান ব্যবহার করে নাই, F-16 ফাইটার ব্যবহার করে নাই। ওনার ব্যক্তিত্ব এবং যোগ্যতার সামনে ভারত যা অসহায় হয়ে গেছে। লেখেন, আপনারা যদি আমার সাথে একমত না হন লেখেন, আসেন আমার সাথে স্ক্রিনে আমার সাথে কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস পিস্তলের মুখে না, পারমাণবিক অস্ত্রের মুখে না, রাইফেল দিয়ে না, সেনাবাহিনী দিয়ে না, সশস্ত্র বাহিনী দিয়ে না, ওনার ব্যক্তিত্ব দিয়ে, যোগ্যতা দিয়ে, দূরদৃষ্টি দিয়ে, কানেকশন দিয়ে, গ্রহণযোগ্যতা দিয়ে ভারতের মোদী গদি নাড়ায় দিছে, ভারতের অস্তিত্ব নাড়ায় দিছে। এখন ওনারে আমার দরকার। আমি 14,000 মির্জাফর ওয়াকারে আমি মুখের মধ্যে পেশাব করে দেই, মির্জা ফখরুলের মুখের মধ্যে আমি পেশাব করে দেই, ওগো আমার দরকার নেই। আমার ডক্টর ইউনূসের দরকার। আমি জানি আমারে এই কথা বলার জন্য আমারে গালি দিবেন, দেন, অসুবিধা নেই, বুঝেছেন? এখন বিএনপির নেতৃত্ব আমাকে গালি দিবেন, মজা পাবেন, প্লিজ গো হেড। নিজের পুটকিতে আঙ্গুল দিয়া যদি ব্যথা পাইতে চান কোনো অসুবিধা নাই, ঠিক আছে, যান, আমারে গালি দেন, গালি দিয়ে মজা পান, কিন্তু এসব কথা কোনো জবাব আপনাদের কাছে নাই, যার জন্য আপনারা গালিকে বেছে নেন। এসব কথার কোনো জবাব আপনাদের কাছে নাই।
আছে? কয়েকদিন আগে মির্জা আব্বাস বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই। আপনাদের মনে আছে? সে বলছে বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে। ধমক কে দিছে? মির্জা ফখরুল। নির্বাচন না দিলে চাঁদাবাজি বেড়ে যাবে। যেই আমির খসরু মাহমুদ ভারতে গিয়া অমিত শাহের সামনে মুখটারে লুকাইয়া ভারতের স্বার্থ রক্ষা করে, আমি বিএনপি করি না, আমি জামাত করি না, আমি কোন রাজনৈতিক দল করি না, আমি বাংলাদেশের দালাল। আমি যদি তাদের কাউকে জিজ্ঞাসা করি যে আপনারা 2 টার্ম 3 টার্ম গভর্নমেন্ট ফর্ম করেছেন, বিএনপি কি যদি বলি, এই ভারতীয় দালাল আমির খসরু মাহমুদকে যদি জিজ্ঞাসা করি যে গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বা ব্যক্তি একটা সিঙ্গল লেজিসলেশন লিখে কোন সংস্কার করতে পারে নাই, গত 53 বছরে পারে নাই, আজকে কেন তাদেরকে আমি বিশ্বাস করব? দর্শক বন্ধু, আমার কথাটাকে ভুল বুঝবেন না, একটু চিন্তা করে দেখেন। 53 বছরে পারে নাই, আমি কেন এখন তাদের বিশ্বাস করব? এবং আরো একটা দিক আছে, এই রাজনৈতিক দলের নেতাদের যোগ্যতা, সততা, দেশপ্রেম এবং গ্রহণযোগ্যতা কোথায় আছে যে তারা একটা রিফর্ম করবে? আপনাদেরকে আমি একটা ব্যাখ্যা করি। ডক্টর ইউনূস উনি কাতারে গিয়েছেন। কাতারে যাওয়ার পরে উনি কাতারের যে আমির আছে, আমিরের মায়ের সাথে দেখা করেছে, আমিরের বাবার সাথে দেখা করেছে কাতার ফাউন্ডেশনের। ওখানে কাতারের আমিরের বাবা মা তাদের সাথে আলাপ আলোচনা করার পরে সেখানে বাংলাদেশের আর্মি ছিল, তার ওই আর্মি সংখ্যার সাথে উনি আরো 750 আর্মি যাতে ওখানে অ্যাসাইন করে, অর্থাৎ ওই আর্মির বেতন যা আছে সব খরচ কাতার দিবে। ওখানে 750 বাংলাদেশ আর্মি লোকজনদেরকে এমপ্লয়ের ব্যবস্থা করে আসছে। এখন এটা স্রেফ ইউনূসের দ্বারা সম্ভব। কেন সম্ভব? কাতারের আমির এবং আমিরের বাপ মা না বেগম জিয়া অথবা তারেক রহমান অথবা মির্জা ফখরুল বা তাদের ভিতরে এমন কেউ নাই যাদেরকে এভাবে মূল্যায়ন করবে। কাতারের আমির অথবা তার বাবা মা, আওয়ামী লীগের ভিতরে এমন কোন নেতা নাই যাদের দ্বারা তারা ইনফ্লুয়েন্সড হবে এবং বাংলাদেশের জন্য তারা এর উপকার করবে। বাংলাদেশের বর্তমান গত 53-54 বছর থেকে আজ অবধি বাংলাদেশে এমন কোন ব্যক্তিত্ব নাই যার গ্রহণযোগ্যতা কাতারের কাছে ইউনূসের চেয়ে বেশি হবে, যে বাংলাদেশের 750 আর্মিকে পার্মানেন্টলি ওখানে অ্যাসাইন করার জন্য চুক্তিটা করে আসবে। আরো ওয়াটার সংস্কারের জন্য, আরো কোন কোন জায়গায় কি কি করার জন্য, বিদ্যুৎ সরবরাহের জন্য, এসব ক্ষেত্রে উনি যা যা করে আসছে, অন্য কারো দ্বারা তো এটা সম্ভব না রে ভাই। এই সলিমুল্লাহর ঘরের কলিমুল্লাহ আমির খসরু মির্জাফর অমিত শাহের 5 আকার হারামজাদা বলে সরি এটা আপনারা না। একটু চিন্তা করেন তারেক রহমান সাহেব, আপনারা, আমি বলছি আপনারা এইসব বুদ্ধিশুদ্ধি কে দেয় আমি জানি না, আপনারা কতগুলা অশুদ্ধ বিশুদ্ধ লোকজনদেরকে দিয়ে নিজেদেরকে ঘেরাও করে রাখছেন। তারেক রহমান বলছে বিএনপি সরকার গঠন করলে বেকার ভাতা চালু করবে। তারেক রহমান সাহেব, আপনাদেরকে আমি একটা কথা বলি, রাষ্ট্রের এই ধরনের একটা মূলনীতি তৈরি করতে গেলে আপনার অর্থনৈতিক নীতিমালাটা আগে প্রণয়ন করতে হবে। অর্থনৈতিক নীতিমালা কি? আমার বাজেট এত হবে, এই বাজেটের এত অংশ এই ডেভেলপমেন্টে যাবে, আমার বাজেটের এত অংশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব, মুদ্রাস্ফীতি কমানোর জন্য আমরা এটা করব,
সবকিছু কমাবো, তারপরে সারপ্লাস যদি আমি কোনোভাবে টেনে আনতে পারি সেক্ষেত্রে আমরা বলবো এখান থেকে আমরা বেকার ভাতা চালু করব। আপনি বেকার ভাতা চালুর কথা বলছেন, অথচ আপনার ইকোনমিক কোনো প্ল্যান নাই। তারেক রহমান সাহেব, এসব ব্যাপারে আমি আপনাকে প্রায় বলি, আপনারা কি 2 টাকার জনপ্রিয়তা খুঁজেন এ ধরনের কথাবার্তা বলে? আপনার দলের মির্জাফর মহাসচিব মির্জা ফখরুল বলছে বিএনপি ক্ষমতায় গেলে 1 কোটি জব ক্রিয়েট করবে। কোথা থেকে, কিভাবে? সরকারি সেক্টরে না প্রাইভেট সেক্টরে? আপনাদের তো কোনো নীতিমালা নিয়ে কোনো লেখাপড়া নাই। 31 দফা পাইছেন, কেউ 27 দফা পাইছেন, কেউ 31 দফা পাইছেন। এসব ধান্দাবাজি, এটা কি ধান্দাবাজি কথাবার্তা না? এগুলো কি হিপোক্রেসি না? তারেক রহমান সাহেব, আমি বেকার ভাতার পক্ষে, আমি বিপক্ষে না, কিন্তু আপনি এই যে বেকার ভাতা চালু করবেন বিএনপি ক্ষমতায় গেলে, আপনাদের অর্থনৈতিক পলিসি কি? এটা নিয়ে কোনো একটু কথা বলেন। এগুলো নিয়ে কোনো জায়গায় আপনি কথা বলেন না, হঠাৎ আপনি বেকার ভাতা দিবেন কেমনে? যে আপনি বিএনপির নমিনেশন সেল করবেন না, বিএনপির ওই নমিনেশনের টাকা দিয়ে আপনি বেকার ভাতা দিবেন, আপনি এটা কইতেছেন? যদি এটা কোন তাও বলেন যে আমি যত এই যে পজিশন আমার নমিনেশন সেল করে আমি যা পাই সেটা আমি বেকার ভাতা দেব, আপনি এইটা কইতেছেন? বলেন ভাই তারেক রহমান সাহেব, আপনি যদি বলেন আপনি বেকার ভাতা দিবেন, দেন, অসুবিধা নাই, কিন্তু কিভাবে দিবেন? আপনার অর্থনৈতিক পলিসি কি? আপনি টাকা কই পাবেন? একটু ব্যাখ্যা করেন। আর বাংলাদেশের লোকজনরা এত বলদের বলদ, তারেক রহমান কইছে বেকার ভাতা দিবে। হেফাজতের নেতা মামুনুল হক উনি বলছে ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করে যাচ্ছে মোদী সরকার। মামুনুল হক সাহেব, আপনার বিচার বুদ্ধির উপরে আমার এমনি সম্মান আছে, কিন্তু আপনার সিদ্ধান্ত মেকিং এর উপরে আমার খুব একটা ভালো মানসিকতা নাই। তারপর আমি বলি মামুনুল হক সাহেব, বাংলাদেশে আপনি ভারতের মুসলমানদের উপরে নিধন হয় এবং মুসলমান নিধনে ভারত অনেক খারাপ কাজ করে, এটা সমালোচনা আপনি করবেন, আমি করব, আমরা সবাই করব, কারণ এটা আমাদের ইমানি দায়িত্ব, কারণ আমাদের ভাই বোনদেরকে ওভাবে অত্যাচার করা হচ্ছে ভারতে। কিন্তু একটা বিষয় আপনাকে আমি বলি, আপনার দেশে ঠিকমতো আরবি জানে না, আরবি গ্রামার জানে না, এরা কি করে? ওয়াজ নসিহত করে, উত্তরও নাই দক্ষিণও নাই, বসে বসে গানের সুরে আমাদের ধর্মটাকে বিকৃত করে। বহু লোকজন ধর্মটাকে বিকৃত করে, ওয়াজ নসিহত করে, যেগুলো করে। আপনি কি কখনো এদের বিরুদ্ধে কোনো একটা কথা বলেছেন যে এদেরকে ওয়াজ নসিহত এরা যেন না করতে পারে, আমাদের ধর্মটাকে এভাবে বিকৃত করতে না পারে, এ ধরনের একটা আইনের জন্য আপনারা কি কোনো একটা আন্দোলন করেছেন? একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে তৈরি করেছেন? এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার, এগুলো নিয়ে কি আপনারা কখনো করেছেন? মামুনুল হক সাহেব, আপনি করেন? আপনি যদি না করেন তাহলে আপনি হঠাৎ করে বলছেন ভারতের এইটা, আপনার নিজের ঘরেই তো ভালো না। মামুনুল হক সাহেব, এটা কি আপনারা করেন? আপনি বলেন না কেন ধর্ম মন্ত্রণালয়তে গিয়ে, অথবা ডক্টর ইউনূসের সাথে কথা বলার সময় এটা বলেন না কেন, অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা ইসলামিক ফাউন্ডেশনে, যে মিনিমাম এই যোগ্যতাগুলো না থাকলে রাস্তাঘাটে কোনো ফতোয়া দিতে পারবে না, কোনো রিলিজিয়াস কথা বলতে পারবে না, ওয়াজ নসিহত করতে পারবে না, এ ধরনের একটা আইন প্রণয়ন করেন না কেন? কই? এক্ষেত্রে তো আপনাদের কোনো কাজ দেখি না আমি। আর আমাকে যারা এখানে গালিগালাজ করছেন সবাইকে কনগ্রাচুলেশন, কিন্তু গালিগালাজ করার পরে আপনারা নিজেদেরকে জিজ্ঞাসা করেন, হোয়াট ওয়াজ ইউর আলটিমেট গোল? জাস্ট টু ক্রিটিসাইজ মি অর কার্স মি, দ্যাট ইজ ইউর গোল? অর বাই কার্সিং মি ইফ ইউ আর গোনা অ্যাচিভ সামথিং, দ্যাট ইজ গ্রেট। ইফ ইউ অ্যাচিভ সামথিং, আপনারা যদি বলেন আমাকে গালি দিয়ে আপনারা কোনো অ্যাচিভ করতে পারছেন, তাহলে অ্যাচিভ করেন, আমাকে আরো বেশি গালি দেন। আমাকে গালি দিলে যদি আপনার কোনো কিছু অ্যাচিভ করেন, আপনাদের সাথে আমার কথা হবে, দেখা হবে, ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করেন, আপনাদের সুস্থতা কামনা করে, আপনাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে, দোয়া করে আজ আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।